আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই, বিশেষ করে সংস্কার ইস্যু এবং মানবাধিকার কমিশন, পাশাপাশি সংস্কার ইস্যুতে রাজপথেও আন্দোলন করেছে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে সদ্য বিষয়গুলো নিয়ে সবশেষ যেটি দিনের মাঝামাঝি সময় মানবাধিকার কমিশনের সদস্য পদত্যাগ করলেন ফরিদুল হক, আপনার কাছ থেকে আলোচনা শুরু করি। মানবাধিকার কমিশনের এই পদত্যাগের পাশাপাশি তারা একটি খোলা চিঠিও দিয়েছেন, আপনারও নিশ্চয়ই নজরে এসছে। খোলা চিঠিতে তারা অনেকগুলো বিষয়ের সামনে এনেছেন যেগুলো সংসদে আলোচনা হয়েছে। তার মধ্যে খোলা চিঠির শেষের দিকে একটি জায়গায় তারা বলেছেন, সেটি হচ্ছে এরকম: জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ পাশ করে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করলেও প্রকৃত অর্থে ভবিষ্যতে জুলাই যোদ্ধারা মামলার ঝুঁকিতে পড়বেন। এর একটি ব্যাখ্যাও তারা দিয়েছেন যে কিভাবে সেই ঝুঁকিটিতে পড়তে পারেন, কারণ অধ্যাদেশটি থাকলে সেটি নির্ধারণ করে দিত এটি কীভাবে হত্যা হয়েছে, সেটি মানবাধিকার কমিশন ঠিক করত, কিন্তু পুরনো আইনে ফিরে যাওয়ার ফলে এখন সেটি পুলিশ নির্ধারণ করবে। ফলে পুলিশ হত্যার দায়ে ভবিষ্যতে জুলাই যোদ্ধারা বিচারের মধ্যেও পড়তে পারেন বলে আশঙ্কা তাদের। আপনার মন্তব্য? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো খুব একটা কমন সেন্স, মানে অন্য সব কিছু বাদ দেন আপনি। কমন সেন্স হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে জিনিসটা বলে, যে ধরেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি দুইটা পক্ষ থাকে এবং একটা পক্ষের কাছে যদি সিদ্ধান্ত নেওয়ার, মানে যে কোনো বিবাদবান দুইটা পক্ষ, একটা পক্ষের কাছে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি দিয়ে দেন, সে স্বাভাবিকভাবেই পক্ষপাত করবে। এখন জুলাইতে পুলিশের সাথেই তো প্রধানত ছাত্র জনতার প্রতিরোধ হয়েছে। সে ধরেন কথার কথা, আমরা জুলাইয়ের বিএনপি কিংবা ছাত্রদলের বহু নেতাকর্মী যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে একদম সেলিব্রেট করে এবং তারা সিরিয়াসলি রাস্তায় ছিল, কারণ ছাত্রদল যুবদল একটা সংগঠিত ফোর্স, তারা রাস্তায় ছিলেন এবং ওই সময় কিন্তু তাদের ভূমিকা মানে খুব দারুণভাবে কাজে লেগেছে। এখন প্রধানত আমরা জুলাইতে কাকে ফেস করেছি? পুলিশকে ফেস করেছি। এখন ওই কারণেই কিন্তু মানবাধিকার কমিশন আইন এবং হচ্ছে যে এই যে কি বলে যে জুলাই যোদ্ধাদের যে সুরক্ষার যে আইনটা, এটা কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্কড। ইভেন গুম অধ্যাদেশটাও, তিনটা আইন কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্কড। এটা এস ভাই আরও ভালো বলতে পারবেন। এবং এই তিনটা আইনের মাদার ল হচ্ছে, প্রিন্সিপাল ল কিংবা মাদার ল বলে সম্ভবত, এই ধরনের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন অধ্যাদেশটা, এইটা ঠিক থাকলে বাকি দুটো আসলে কাজ করবে। এখানে তিনটা কিন্তু অ্যাজ এ প্যাকেজ আকারে কাজ করবে। এখন এইটা যদি আপনি বাতিল করে দেন, ওই দুটো আসলে আলটিমেটলি বাতিল করে দিতে হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশটা বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে বাকিগুলো আসলে ফাংশন করবে না। এখন এই জুলাইয়ের যে সুরক্ষা অধ্যাদেশ যেটা, এটা যেহেতু একটা সেন্টিমেন্ট আছে, একটা পাবলিক সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা ব্যাপকভাবে বিপক্ষে যাবে, এই জন্য ওইটাকে সংশোধন করে পাশ করা হয়েছে। কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে এবং গুম অধ্যাদেশটাও বাতিল করা হয়েছে। এখন এইখানে যে ব্যাপারটা যেটা, যে ধরে নিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট একটা খারাপ আইন করছে, এই আইনটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে, কিন্তু এই খারাপ আইনটা নিশ্চয়ই 2009-এর হাসিনার করে যাওয়া আইনের থেকে খারাপ না। এটা তো একদম খুব কমন সেন্স, এটা বোঝার জন্য আইন বোঝা দরকার নেই। এবং আপনার কাছে যেহেতু মানে 2/3 মেজরিটি তো দরকার নেই, আপনার কাছে যেহেতু সিম্পল মেজরিটি থাকলে আপনি আবার এই আইনটাকে সংশোধন কিংবা পরিবর্তন করতে পারবেন, তাহলে আপনি এটা পরে আপনার কাছে পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু মাঝখানে যখন আপনি এটাকে ল্যাপস করে দিলেন কিংবা বাতিল করে দিলেন, এখন কিন্তু আমরা আবার ওই 2009-এর আইনের অধীনে চলে গেছি। 2009-এর আইনের অধীনে চলে যাওয়ার ক্ষেত্রে যেটা হলো যে আমরা মানে কি বলে যে তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে মানবাধিকার ওই অংশটুকুর অংশে আমরা এখন হাসিনার শাসনে আছি। ওই অংশটুকু এখন আমাদের হাসিনার ল শাসন করতেছে। দেখেন, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটার ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয়েছে যে এইটা আরও বেশি কনসালটেশন প্রয়োজন। এই যুক্তিটা আইনমন্ত্রী খোদ দিয়েছেন। হোয়ারএজ আপনি যদি জাতিসংঘের পেজে যান,
এইটা কারণ মানবাধিকার কমিশন আইনের সাথে আপনার মনে রাখা দরকার যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের সাথে একটা সংযোগ আছে। বাংলাদেশের মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকারগুলো যদি দেখেন ওটা কিন্তু ওই ডিক্লারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে জাতিসংঘর ওই ডিক্লারেশন হওয়ার পরে রাষ্ট্রগুলো আইদার এটা পরিবর্তন করছে, নতুন রাষ্ট্র যেগুলো হয়েছে তারা ওটাকে কপ্ট করছে। এটাই হচ্ছে গিয়া মানে গণতান্ত্রিক এই পৃথিবীতে এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখন ওইটা করার সময় জাতিসংঘের কনসালটেশন কিন্তু নেওয়া হয়েছে এবং জাতিসংঘের পেজে এই আইনটা সম্পর্কে আমি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দেখেছি, আমি এই মুহূর্তে খুলে দেখাতে পারবো না, কিন্তু ওইটা আপনি খুঁজলে পাবেন যে ওইখানে যে কনসালটেশনটা করা হচ্ছে সেটা জাতিসংঘ এটাকে দিচ্ছে, কি বলে যে অ্যাকনোলেজ করতেছে। ওইখানে একটা ছবি আছে, যে ছবিটা হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা উনি বক্তব্য দিচ্ছেন, পাশে কিংবা ওনার পেছনে হচ্ছে বর্তমান আইনমন্ত্রী বসা, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। এবং ওইখানে ওনারা দাবি করছেন 600-র মতো মানুষের সাথে এটা নিয়ে কনসালটেশন হয়েছে। নিশ্চয়ই বিশেষজ্ঞ মহলেই তো কনসালটেশনটা হবে এবং এইটা খুব একটা ভালো যুগোপযোগী আধুনিক একটা আইন। কমিশনকে ধরেন স্বাধীন করা এবং কমিশন যাতে মানবাধিকার কমিশন হিসেবে রিয়েলি ফাংশন করতে পারে। এখন যুক্তি দেওয়া হয়েছে, প্রথমত হচ্ছে যে একটা খোড়া যুক্তি দেওয়া হয়েছে যে এইটাকে আরও অধিকতর কনসালটেশন দরকার। আবার আরেকটা জায়গায় বলা হয়েছে যে এই মানবাধিকার কমিশনকে কোনো একটা মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে। এইটা হচ্ছে একটা কী ধরনের যুক্তি, কিভাবে দিল আমি ঠিক জানি না। মানে এখন আমাদের ধরেন কি বলে যে বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, বিজ্ঞ পলিটিশিয়ান, বিজ্ঞ আইন বিশেষজ্ঞ, রাষ্ট্র যারা চালাইছেন ওনাদেরকে যদি আমাদের এটা শিখাইতে হয় কিংবা বলতে হয়, মানে শিখাইতে শব্দটা আমি সরি, এটা আমি উইথড্র করতেছি, এটা যদি আমাদেরকে বুঝাইতে হয়, মানে এই প্রেশারিটুকু আমাদের নিতে হয় যে একটা কমিশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা পাবলিক প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে নির্বাহী বিভাগকে তদারকি করা। নির্বাহী বিভাগের ওয়াচডগ প্রতিষ্ঠান হিসেবে সে কাজ করবে। তাকে যদি আপনি নির্বাহী বিভাগের অধীনে দেন, মানে আইন মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান সে যে পুলিশের করবে, তদারকি করবে। পুলিশ তো এখানে সাধারণত নির্বাহী বিভাগের যে প্রতিষ্ঠান, এমনিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি এখন তো আর নাই, সেটা নাই। এবং ওনারা চাচ্ছেন যে এই কমিশনটা একটা যুক্তি হিসেবে বলে ফেলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। মানে এইটা একটা খুবই অ্যাবসার্ড ব্যাপার আমার কাছে মনে হয়েছে, খুবই অ্যাবসার্ড। ডক্টর সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, কমিশন আজকে একযোগে পদত্যাগ করেছে, পাশাপাশি সেই খোলা চিঠিরই আরেকটি জায়গায় তারা সংসদে যেসব কথা বলেছে তার কিছু ব্যাখ্যা তারা দিয়েছেন। তারা বলছেন যে সংসদে বলা হয়েছে কমিশন তদন্ত করে, আবার কমিশন নিজেই মামলা করতে পারে, এটা পক্ষপাতমূলক, অর্থাৎ যেই অধ্যাদেশটি ছিল। তবে বাস্তবে এর ব্যাখ্যায় তারা বলছে কমিশন কেবল মামলা করতে পারবে, বিচার করার এখতিয়ার নেই। একইভাবে পুলিশ তদন্ত করে আবার মামলা করে, কিন্তু সেটাকে পক্ষপাতমূলক বলা হয় না। এটা কেন পক্ষপাত? ধন্যবাদ রাসেল ভাই এবং একই সাথে আমার সম্মানিত দুজন আলোচক। আসলে বিগত সপ্তাহখানেক ধরে আর কি, বিশেষ করে যে 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে যখন এটা উত্থাপন হলো, তখন থেকে হচ্ছে খুব জটিল একটা পরিস্থিতি এবং আমার মনে হয় সাধারণ মানুষ খুব কনফিউজড। ঠিক আছে, সাধারণ মানুষ আইন বোঝে কম, কমিশন বোঝে কম, অনেক কিছু বোঝে কম। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা কী ছিল যে এখন আস্তে আস্তে দেশটা গণতান্ত্রিক হবে, এখন ভাই হচ্ছে আমার ছেলে আর গুম হবে না, আমার বাবা গুম হবে না, এটাই তো প্রত্যাশার জায়গা। এখন আমি বিচার পাবো, এখন আস্তে আস্তে আমি আইনের শাসনে যাব, ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। এবং আমরাও তো মানে ভেবেছি যে হচ্ছে ন্যূনতম কিছু বিষয়, কেন এটা চক্ষু লজ্জারও ব্যাপার আছে, তো ন্যূনতম কতগুলো জায়গায় হয়তো বিএনপি হাত দেবে না আর কি। কিন্তু আপনি ধরেন সেই সুপ্রিম কোর্টের অধস্তন যে আদালত, সেটা কে নিয়ন্ত্রণ করবে, এইখান থেকে শুরু করে গুম কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত, এই যে তাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যথেষ্ট অনাস্থা তৈরি করছে মানুষের মনে, যথেষ্ট হচ্ছে ভীতিরও সঞ্চার করছে। তাহলে কি আমরা আবার আগের জায়গায় চলে আসছি কিনা, আগের জায়গায় আমরা চলে আসবো কিনা। মানবাধিকার কমিশনের ওনারা তো বেসিক্যালি এই অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে ওনারা তো ডিসফাংক্ট হয়ে যান আর কি, ওরা পদত্যাগটাই করা উচিত আর কি। এবং একই সাথে পদত্যাগের সাথে সাথে ওনারা হচ্ছে একটা খোলা চিঠি দিয়েছেন, সেই খোলা চিঠিটাও আমার মনে হয় হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বাংলাদেশের কনটেক্সটে। তবে খোলা চিঠির ভেতর দিয়ে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা মানে পার্লামেন্টে আলোচনা হয়েছে, সে আলোচনার উত্তরও তারা দিয়েছেন, সেটা কিন্তু আমার কাছে মনে হয় এটা ভালো, একটা গুড প্র্যাকটিস, একটা ভালো প্র্যাকটিস। কিন্তু একটা অনির্বাচিত সরকার একটা আইন করবার পর
যারা নির্বাচিত হচ্ছে মানে আইন পরিষদের সদস্য যারা নির্বাচিত এমপি, তারা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত, তারা নিশ্চয়ই তাদের মতামতগুলো দেবেন। হ্যাঁ, তাদের মতামতগুলো তারা দেবেন। সব মতামত সঠিক হবে তা না, তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, এবং সেই মতামতগুলো বাইরে থেকেও আমরা কন্ডেম করতে পারি। উনি কমিশনের সাবেক সদস্যরা কন্ডেম করেছে, আমরা তো অনেকগুলো বিষয় বাইরে থেকে কন্ডেম করার চেষ্টা করছি, বাইরে থেকে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি গুরুত্বের সাথেই নেওয়া উচিত। আর গুরুত্বের সাথে যদি না উচিত না হয়, যে মাত্র 1.5 মাস বা 2 মাস বয়স, এখনও ধরেন মানে এটা কেউ অন্যভাবে নেবেন না, ধরেন একটা দল ক্ষমতায় গেছে এবং বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, বাংলাদেশের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, তাতে সরকারি দল তো হচ্ছে দুর্নীতিতে সবসময় সবার চেয়ে আগায় থাকবে এবং করে থাকে আর কি। মানুষ এটা দেখতে দেখতে অভ্যস্ত, এবং আমরা সিঁদুরে পোড়া গায়ে আমরা অভ্যস্ত যে হ্যাঁ বিএনপি বড় বড় দুর্নীতি হয়তো করবে, আগে করেছে বা কম করেছে, এবার আবার আরেকটু কম করলেও করবে। দুর্নীতির অ্যাকাউন্ট এখনও তারা খোলে নাই। এখনও ধরেন বিএনপির বিরুদ্ধে একটা বড় সড়ো আন্দোলন, বেশ মানে রক্তক্ষয়ী কোনো আন্দোলন এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। এরকম একটি পরিবেশে, এমন একটি অবস্থায় বিএনপি তো অনেক বেশি ডেমোক্রেটিক হতে পারত। বরঞ্চ বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী তার দলকে ঠিক রাখার জন্য তার দুদককে স্বাধীন রাখা দরকার। তার দলকে ঠিক রাখার জন্য তার হচ্ছে মানবাধিকার কমিশনকে স্বাধীন অবস্থানে রাখা দরকার। সেখানে যদি মানবাধিকার কমিশন, আমি ফরিদের সাথে খুবই একমত, তাকে যদি বাংলাদেশে হচ্ছে আবার নির্বাহী বিভাগের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কেমনে হবে আর কি। মানে আমাকে নিয়ন্ত্রণ করবার জন্যই তার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর হচ্ছে ওর বেতন ভাতা, ওর নিয়োগ টিয়োগ সব আবার আমার হাতে, তো আমার উপরে কোনো কথাই বলবে না, তো ইয়েস স্যার ইয়েস বস বলে বসবে। এবং বাংলাদেশে এটাই হয়ে আসছে। তো এটা তো 17 বছর না, এটা তো বিগত হচ্ছে গিয়ে আমরা মানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগেও আমরা দেখেছি, পরেও দেখেছি যে এই ধরনের বিষয়গুলো একই রকম, ঠিক আছে, একই রকম রয়ে যায়। এবং এই জায়গায় আমরা দেখি যে ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি তো হচ্ছে গিয়ে আপনার জুডিশিয়ারির উপর যেমন হচ্ছে খবরদারি করছে, সেমনি সে সব কিছুর উপরে খবরদারি করে আর কি। তো আর এই ব্যুরোক্রেসি হয়ে ওঠে হচ্ছে মানুষকে নিপীড়নের একটা খুব গুরুত্বপূর্ণ যন্ত্র। তো সেই ব্যুরোক্রেসির ভিতরে যদি আবার এটাকে ঢুকায় দেওয়া হয়, আবার যদি নির্বাহী বিভাগের ভিতরে যদি এটাকে ঢুকায় দেওয়া হয়, তাহলে এটা যে লাউ সেই কদুর জায়গায় থেকে যাচ্ছে বলে মনে করছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। চিঠির ব্যাখ্যায় আরও একটি জায়গায়, যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, গতকালও বলেছেন তিনি গণভোটকে অবৈধ বলছেন না, বৈধ, আবার আজকে বলেছেন যেই অধ্যাদেশগুলো বাতিল হয়েছে সেগুলো শিগগিরই বিল আকারে তোলা হবে, যেটি পরবর্তী সংসদে হয়তো আসবে। তবে কমিশন বলছে একদিকে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের মাধ্যমে আরও শক্তিশালী আইন প্রণীত হবে, অন্যদিকে বিশেষ সংসদীয় কমিটিতে নথিভুক্ত সরকারের প্রকৃত আপত্তিগুলো মানলে অনিবার্যভাবেই 2009 সালের মতো দুর্বল আইন হবে, যা জন্মলগ্ন থেকেই ভুক্তভোগীদের সুরক্ষা দিতে ব্যর্থ হবে। যে আপত্তিগুলো এরই মধ্যে বিশেষ কমিটি তুলেছে, যে কারণে অধ্যাদেশটি বাতিল হয়েছে, তার মানে এই আপত্তিগুলো পরবর্তী আইনে যেটি বিএনপি তুলবে সেখানে হয়তো এর প্রতিফলন থাকবে। সেটি যদি থাকে তাহলে আইনটি দুর্বল হবে বলে তারা মনে করে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা ও সালাম। এই যে মানবাধিকার কমিশন যে এই কথাগুলি বলতে পারলো, এতে কি প্রমাণ হয় না হাসিনার শাসন নেই, গণতান্ত্রিক উপায় আছে? আগে তো আমরা এক্স্যাক্টলি আগে কি মানবাধিকার কমিশন এটাই যথেষ্ট প্রাপ্তি বাংলাদেশের জন্য? ইজ দিস নট আ সাইন অর এ গুড সিম্পটম দ্যাট আমরা যেদিকে যাচ্ছি? কমিশন তো বলতে পারলো, সমালোচনা তো করতে পারলো। আচ্ছা, এখন দেখেন, যেই 7টি আইন র্যাটিফাই করা হয়নি, করা হবে না, এটা কোথাও বলা হয়নি। পার্লামেন্টও শেষ হয়ে যায়নি, নতুন করে আবার আনা হবেও বলা হচ্ছে। এখন একটা কথা আমি একটু রিইটারেট করি, আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হয়ে গেলে আমাকে বলবেন। আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে দের ইজ ইন অ্যালাইনমেন্ট, মানে একটার সঙ্গে আরেকটা সংযোগ নাই, 3টা, এই সংযোগ না থাকলে জিনিসটা এফেক্টিভ হবে না। এর মধ্যে একটা এখন আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে গুম কমিশন তো এখনও হয়নি। সো মানবাধিকার কমিশনই যারা গুম হবে তাদেরকে ডাকবেন, কথা বলবেন, আবার মিউচুয়াল করার চেষ্টা করবেন। মিউচুয়াল না হলে মানবাধিকার কমিশন গুম কমিশনের দায়িত্ব নিয়ে মামলা করবেন। সো যিনি নেগোসিয়েশন করছেন, যিনি করছেন, উনি আবার যিনি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আমি আর উনি মিলে যাই, ঠিক আছে, আপনার একটা অনুসন্ধান করলেন, অনুসন্ধান করে তদন্ত করলেন, তদন্ত করে আপনি একটা
সিদ্ধান্তে পৌঁছানোর মামলা হবে কি হবে না তার আগে আপনি চাচ্ছেন যে আমি আর উনি মিলবো কি মিলবো না। সেই জায়গায় যদি আমি যদি বলি যে না আমি মিলবো না, সেই জায়গাতে যদি মানবাধিকার কমিশন গুম কমিশনের অনুপস্থিতিতে নিজ দায়িত্ব নিয়ে আমার হয়ে যদি ওনার বিরুদ্ধে মামলা করেন, এই জায়গাটা তো কোনোভাবেই মানানসই না। তাহলে আমি কি নিউট্রালিটিটা দেখাতে পারলাম? সেই জন্য দের ইজ একটা এক্সাম্পল দিলাম যে দের হ্যাজ টু বি আ সেপারেশন। এই তিনটা আইনের মাঝখানে একটু আপনার যোগসাজশ কম, যেই জায়গাটার থেকে আমি মনে করছি এবং পার্লামেন্টের সবার কথাবার্তা শুনে আমি বিশ্বাস করি যে এই অধ্যাদেশগুলি আনা হবে। তার কারণ হচ্ছে আমার সমালোচকরা যা বলেছেন একদম সত্য কথা। কারণ এই গুম, জুলাই যোদ্ধা, এর মধ্যে আমরা সবাই এর মধ্যে জড়িত। কিন্তু গুমের সংজ্ঞায় যেটি সংসদ সদস্যরা কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে করা হলে, কাউকে নেওয়া হলে সেটি গুম নয়, এরকমও তো কেউ কেউ বলছেন। তো না, সেটা এখন নতুন আইন আসুক, এখন আলোচনা সমালোচনা অনেক কিছু হবে। যেরকম এখন আমরাই তিনজন বসে আলোচনা সমালোচনা করছি। এখন আমি যেরকম বলতে ইচ্ছুক, বলতে পারি যে হ্যাঁ, একটা স্ট্যাচুটারি বডিকে একটা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পক্ষপাতী আমি স্বয়ং নিজেও না, কিন্তু সরকারের একটা নিজস্ব পলিসি থাকতে পারে। কিন্তু আপনি মন্ত্রণালয়ের অধীনে নেন আর না নেন, বেতন ভাতা তো সরকারের থেকেই আসবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বলতে পারেন যে তারা সরকারের অধীনেই আছে। মানে সমালোচনা করার জায়গা অনেক জায়গাতেই থাকে। আর অ্যাটর্নি জেনারেল সাহেব কোথায় বসেছিলেন না ছিলেন সেটা ভিন্ন ব্যাপার, কারণ অ্যাটর্নি জেনারেল অফিস কোনো সময় আপনার আইন প্রণয়নের সাথে জড়িত না। খুব বড় জোর অ্যাডভাইস দিতে পারেন। যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি বর্তমানে আইনমন্ত্রী বিধায় যে একটা মানে কনফ্লিক্টের জায়গাটায় নিয়ে আসা, এটা থিওরিটিক্যালি আমার মনে হচ্ছে এটা ঠিক না। আর এই তো আর দুটি জায়গায়, একটি হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা অবশ্য তিনি নিজেও দিয়েছেন যে আমি তখন আমার মক্কেলের পক্ষে কথা বলেছি, অর্থাৎ রাষ্ট্রের পক্ষে কথা বলেছি, সেটির ব্যাখ্যা অবশ্য তিনি বলেছেন। তবে যেটি নিয়ে বিরোধীরা আপত্তি তুলছেন যে তিনি তো কখনো এই আইনটিতে যে ত্রুটি আছে সেটি তোলেননি। না, উনি সেই সময় আমার যতটুকু মনে পড়ে উনি কোথাও একটা বলেছেন, আমি দেখেছি যে উনি বলেছেন যে এই আইনটা তড়িঘড়ি করে ওই সময় করা সমীচীন হবে না, এই উপদেশটা উনি ওনার ক্লায়েন্টকে দিয়েছিলেন। তারপরেও যদি ওনার ক্লায়েন্টরা করতে চান, তো উনি রাষ্ট্রের প্রধান আইনজীবী এবং কর্মকর্তা হিসেবে ওনার কিছু নাই, যতটুকু সাধ্যমতো ওনার করার প্রয়োজন সেই চেষ্টাটা উনি করেছেন। এখন আইনমন্ত্রী হিসেবে পার্লামেন্টের সব বিজ্ঞ পার্লামেন্টেরিয়ানরা বসে ওনারা এখন একটা সিদ্ধান্তে পৌঁছেছেন বা কোনো ফল্ট পেয়েছেন, সেই কারণে এখন এটা র্যাটিফাই করা হয়নি। এর মানে এই না যে এই বিল বাতিল করে দেওয়া হয়েছে বা এরকম কিছু। এটা বাতিল হয়েছে, পরবর্তীতে আবার আনা হবে, নেক্সট সেশনে আনা হবে। এই সেশনে এটা অনুমোদন দেওয়া। কিন্তু যেই যুক্তিতে বাতিল করা হয়েছে, কমিশন বলছে যে যুক্তি দিয়ে বাতিল করা হয়েছে, এই যুক্তিগুলো যদি পরবর্তী আইনে প্রতিফলিত হয় তাহলে সেই আইন আসলে একটা না। এখন কথা হলো যে কমিশন কি ভাবছে, আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, সমস্ত পার্লামেন্টারিয়ানরা কি ভাবছে, এটা আসলে একটা হাইপোথেটিক্যাল সিনারিওতে আমরা চলে যাচ্ছি। পার্লামেন্টে যেসব আলোচনা হচ্ছে এর মধ্যে একটা যুক্তি দরকার আমার যেটা মনে পড়লো, হ্যাঁ, এখন বিরোধী তাহলে শুধু সরকারি দলই ঠিকটা ভাবছে, সরকারি দল ঠিকটা ভাবছে কি ভাবছে তা না, কারণ আইন পাশ করার আগে এটা বিল হিসেবে উত্থাপন হবে, ফার্স্ট রিডিং হবে, সেকেন্ড রিডিং হবে, থার্ড রিডিং হবে, আপনার একটা কমিটি হবে, ওখানে তো বিরোধী দলের পার্লামেন্টারিয়ানরা থাকবেন, তাই না? না না, তাদের বক্তব্য আমলে নিলেন কি নিলেন না সেটা তো নোটে থাকবে, পার্লামেন্টের রেকর্ডে থাকবে, তাই না? তো সেই জায়গাটা এখন তখন করুক, তখন বলতে পারবেন যে বিএনপি 2/3 মেজরিটি জোরে করে ফেলেছে, বা তখন বিএনপির বা সরকারের যেই যুক্তি আপনি এখন এটা খোঁড়া মনে হচ্ছে, তখন সেটা খোঁড়া মনে হয় কিনা সেটা তখন বোঝা যাবে। কিন্তু বর্তমানে যেই মূল দাগে যেটা সবার মনের কষ্ট বা সবার মনের ইয়েটা যে পাশ করলো না কেন, তো সেই জায়গাটাতে বলার চেষ্টা করছি যে পাশ করলো না, এখানে যথেষ্ট কারণ আছে এবং এটা পাশ করতে হবে। পাশ তাদের জন্যই করতে হবে, সরকারে যারা বসে আছে, বিরোধী দলে যারা বসে আছে, এনাদের নিজেদের জন্যই এনাদেরকে পাশ করতে হবে। কারণ আমরা সবাই তো এই জুলাইয়ের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত, রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, আমাদের নিজেদের স্বার্থে এগুলা করতে হবে। বেশ কিছু সংস্কার প্রশ্নে এরই মধ্যে বিরোধীদের সাথে সরকারের এক ধরনের মতপার্থক্য, সেটি তুঙ্গে হয়েছে এবং দেখা যাচ্ছে যে আন্দোলনে গড়িয়েছে। এরই মধ্যে আইনমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে একটি মন্তব্য করলেন আজকের একটি অনুষ্ঠানে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির পদ দেয়া হলে জুডিশিয়ারির মধ্যে একটা ধাক্কা লাগবে এবং তিনি বলেছেন আমরা চাই এসব বিষয়গুলো যাচাই বাছাই করে একটি স্বচ্ছ স্বাভাবিক আইনি প্রক্রিয়া যেতে।
তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি হবেন সেটি নিয়ে ভবিষ্যতে আরো জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে এখন যে বক্তব্যটি আইনমন্ত্রী বলছেন, এটি আসলে যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকার এজেন্ডাতে, সেই সময় আসলে ঠিক এইরকম একটা স্ট্যান্ড সেই সময় বিএনপি নিয়েছিল আর কি। এবং সেই সময় এটা নিয়ে তখন আমাদের সাথে বা অন্যান্য দলগুলোর সাথে অনেক মতামতের পার্থক্য তৈরি হচ্ছিল আর কি। সেখানে তৈরি হচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের ক্ষেত্রে যে মূল প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার ক্ষেত্রে কিন্তু বিএনপির ওই সময় একটা ভিন্ন মত ছিল, নোট অফ ডিসেন্স ছিল আর কি। বিএনপি যে পাল্টে গেছে বিষয়টা না, এই প্রশ্নে আর কি, এই প্রশ্নে তাদের এটা ছিল। তো বিএনপি এই যে যুক্তি দিচ্ছে আর কি, সেই যুক্তিটা আসলে বিএনপি অতীত, আমরা তো শুধু 17 বছর বিবেচনা করলাম না, তার পিছনেও একটু যাইতে হবে আর কি, 111-এর আগেও যাইতে হবে, 2006 সেই 2006 সেই যে সময়টা কালটা সম্ভবত সপ্তম বা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগ দিয়ে আর কি। ওই সময় যে কেটের গভর্নমেন্টের প্রধান কে হবেন এবং ওখানে যে হচ্ছে একজনকে টোপকে আরেকজনকে হচ্ছে গিয়ে প্রধান বিচারপতি করা ইত্যাদি ইত্যাদি কতগুলো, কে এম হাসান সাহেবের ঘটনাগুলো আমাদের মনে করতে হবে আর কি, যেই কারণে 111-এর প্রেক্ষিত তৈরি হয়েছিল আর কি, সেটাকে তো আমার ভুলে গেলে হবে না আর কি। ফলে হিস্টোরিক্যালি এরকম অনেক বিষয়গুলো আছে আর কি। এখন ওরা, আমি একদিক দিয়ে খুশি যে এটা, এই যে জুডিশিয়ারি ধাক্কা খায়, ধাক্কা তো আপনারাই দিছিলেন আগে আর কি, তো সেই জায়গাতে আত্মসমালোচনা করে বিষয়টা আসেন, কিন্তু এটা ভেরি মাচ টাফ। এইটা বের করাটাও, আপনি যদি একেবারে বিচারপতিদের জায়গাটা হচ্ছে কি মানুষের আস্থার জায়গাটা একটু বেশি থাকে আর কি, একটু বেশি থাকে আর কি। আপনি যদি নেপালের এই যে আন্দোলনের পর সে সময় সুশীলা কার্কির কথা চিন্তা করেন, সেখানকার বিচারপতি ছিলেন, তার প্রতি নেপালি জনগণের যে আস্থার যে জায়গাটা আছে, আর সেটা খুব সহজে বাংলাদেশের যে স্টাইলে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যাকে ইন্টারিম করা হতো, একই রকম অবস্থান না, একই রকম অবস্থান সেখানে কিন্তু ঘটে নাই আর কি। ফলে আমরা অতীতীয় বিচারপতি শাহাবুদ্দিনকে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে দেখেছি বিচারপতি, এই জাতির প্রতি মানুষের হচ্ছে অগাধ আস্থা ছিল এবং তারাও তাদের কাজটা সেভাবে করছে আর কি। কিন্তু কালে কালে যখন বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়, কনফার্মেশন হয়ে দাঁড়ায় যে হচ্ছে যে আমি 1 নম্বর থাকলে আমি 3 মাস প্রধান থাকতে পারবো, আমার রিটায়ারমেন্টটা এই সময় করতে হবে, আমার রিটায়ারমেন্টটা ওই সময় করতে হবে, এতে হচ্ছে রাজনৈতিক দলের উপর, বিশেষ করে সরকার যারা চালায় সেই দলটির সাথে হচ্ছে গিয়ে বিচার বিভাগের একটা সম্পর্কও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি, সম্ভাবনা থাকে। এবং ওটার থেকেও এক ধরনের কিন্তু সে দায়িত্ব কি আসলে তখন সরকারের উপরে বর্তায় কিনা, যে সরকারই হয়তো এটিকে ম্যানিপুলেট করতে, সরকার এটা ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সরকারও ম্যানিপুলেট করে। সরকার ম্যানিপুলেট করতে গিয়ে যে ঘটনা ঘটায় বাংলাদেশে, ঘটে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারিতে সত্যি সত্যি ধাক্কা খেয়েছে বাংলাদেশের জুডিশিয়ারি। এবং যে এই কারণে তো বাংলাদেশে কত রকম ঘটনা আমরা দেখলাম আর কি, বিশেষ করে 5 আগস্টের পর যে বিচারপতিদের পদত্যাগের জন্য কিন্তু ছাত্র জনতার সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়ে ঘেরাও করতে হয়েছিল আর কি। এই ঘটনাগুলো এরকম জায়গায় আমরা যেতে হয়েছে কিনা, ওই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে বলেই, বিচার বিভাগের প্রতি আস্থার জায়গা নষ্ট, বিচার বিভাগকেও আমাদের প্রবলেমটাকে, আমরা বিচার বিভাগটাকে টোটালি পলিটিক্যালাইজ করে ফেলি। সেখানেও বিচারপতিরা বলে যে হচ্ছে আমরা হচ্ছে অমুকের সৈনিক, আমরা শপথবদ্ধ কর্মী আর কি, এরকম বলে আর কি। তো এটা যে দেশে বলে আর কি, তো সেই দেশে তো হচ্ছে গিয়ে বিচার বিভাগের মতো একটি জায়গা যেখানে সকলের রাস্তার জায়গা থাকবে, একদম বিয়ন্ড অফ অল কোশ্চেন্স থাকবে, সেই জায়গাটার থেকে তো আমরা হচ্ছে বিচার বিভাগকে নামাই নিয়ে আসছি কোথায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে হচ্ছে গিয়ে কি করা যায়। কিন্তু আমার মূল কথা হচ্ছে আপনার ইন্টেনশনটা কি, আপনি কোন ইন্টেনশন থেকে আসলে এই পরিবর্তনটা করবেন আর কি। আপনি কি সত্যিকারের অর্থে বাংলাদেশের মানুষের রাইটসের কথা চিন্তা করতেছেন, বা আপনি ডেমোক্রেটিক্যাল রাইটের কথা চিন্তা করছেন, ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য চিন্তা করছেন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ঠিক আছে, ভবিষ্যতের ক্যারটেকার সরকার আমরা যে এটা পাইলাম, এত রক্তের মধ্যে পাইলাম, এইটাকে আবার আরেক বিতর্কের মধ্যে আপনি নিয়ে যাবেন কিনা, অন্য ইন্টেনশন নিয়ে নিশ্চয়ই রিজাজ কবির উত্তর দেবেন। তবে তার আগে আমি একটু ফরিদুল হক আপনার কাছ থেকেও জানতে চাই এই বিষয়টি নিয়েই, যেহেতু বিশেষ করে 5 আগস্টের পরে বিচারকদের প্রতি আপনাদের অভিযোগ ছিল কারো প্রতি, সবার প্রতি না, কারো প্রতি পদত্যাগ করার জন্য চেষ্টা হয়েছে কাউকে। তো এরপরও আবার সেই বিচারালয়কেই যদি দায়িত্ব
দায়িত্ব দেওয়া হয় আবারও সেই বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, যেটা আইনমন্ত্রী প্রশ্নের উদ্যোগ করেছে? না, বিচারালয়কে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তো দীর্ঘ আলোচনা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা নিয়ে ঐক্যমত্য কমিশনের রুবেল ভাই বললেন, দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিচারালয়কে এটার বাইরে রাখতে হবে, সেটা নিয়ে কিন্তু মোটা দাগে একটা এক ধরনের ঐক্যমত আছে। প্রক্রিয়াগত জায়গাতে আমরা একভাবে চেয়েছি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল একরকম, ওই জায়গাটা সেটেল ডাউন হয় নাই। ওইটা আবার হচ্ছে যে কি বলে যে গণভোটের প্রশ্নে আমরা মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু মীমাংসা হয়নি এখন পর্যন্ত। এই সংকটটা রয়ে গেছে, কিন্তু এখানে একটা আমাদের সামনে একটা ব্রুট কি বলে যে রিয়েলিটি আছে, খুব রূঢ় বাস্তবতা আছে। সেটা হচ্ছে এরকম, বিএনপি 2/3 মেজরিটি পাইছে। ধরেন এজাজ ভাই যত ভালো কথা বলুক, 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপির ভেতরে এরকম অনেক লোক আছে যারা ধরেন মানে বিএনপির ধরেন এখন বিএনপির রাষ্ট্রকে এক ধরনের নেতৃত্ব দিচ্ছেন ডিফ্যাক্টো লিডার তো সালাউদ্দিন আহমেদ। উনি বলছেন যে বিচারালয়কে সুপার স্বাধীনতা দেওয়া যাবে না। তাহলে স্বাধীনতা দেওয়া যাবে, সুপার স্বাধীনতার মধ্যে পার্থক্যটা কে নির্ধারণ করবে? নিশ্চয়ই এখন এটা সালাউদ্দিন ভাই নির্ধারণ করবে, অন্য কারোর কাছে তো সেই অথরিটিই নাই। আচ্ছা, আবার উনি কিন্তু প্রতিনিয়ত বলেন এবং প্রায় সবাইকে তোতা পাখির মতো মুখস্থ করাইতে সক্ষম হয়েছেন সংসদ সার্বভৌম। যদিও সংসদ সার্বভৌম যে মানে আইডিয়া, এই আইডিয়া আরও 100-150 বছর আগে যেখান থেকে এই প্রশ্ন উঠছিল সেখানে এটা সেটেল ডাউন হয়ে গেছে। ওই সেটেল ডাউন প্রশ্নটা কিন্তু আর এখানে আনা হয় না, আনা হয় সেটেল হওয়ার আগের কোশ্চেন ধরে সংসদকে সার্বভৌম বলা হয়। তো যাই হোক, কিন্তু ধর বাংলাদেশের সংসদকে যদি আপনি তর্কের খাতিরে ধরেও নেই যে সার্বভৌম, এটা যে ভয়াবহতা কি, বাংলাদেশের ধরেন সংসদ সার্বভৌম এবং বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল 70 এবং 142 আছে এবং একজন প্রধানমন্ত্রীর কাছে 2/3 মেজরিটি আছে, তাহলে উনি বাকশাল করে ফেলতে পারে 6 মিনিটে। বিচার বিভাগ কি? বিচার বিভাগের স্বাধীনতা তো প্রশ্নই আসে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে কিভাবে সলভ করবেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা হচ্ছে, এটা কিন্তু কোর্টের রায় আছে, কোর্টের রায়ে কোর্ট কিন্তু 50 সংশোধনী বাতিল করছে, বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনছে। কোর্টের রায় যদি আপনি মানেন তাহলে তো ওই যে পুরনো পথে আনতে হবে, পুরনো পথে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে। ওনারা পার্লামেন্টের দাঁড়িয়ে বলবেন যে ভাই এটা তো কোর্টের রায় আছে, আমি একদম ডেভিল অ্যাডভোকেসি করতেছি, কারণ আমাকে এটা করতে হবে। আগে ভাগে যদি আমি এটা সতর্কতা না দিই তাহলে এটা কে দিবে? কোর্টের রায় আছে, আমাকে এটাই করতে হবে। জুলাই সনদে তো আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সকল যুক্তি ওনাদের পক্ষে, কিন্তু যুক্তি কিন্তু ওনাদের পক্ষে। আচ্ছা, এবং বিচার বিভাগকে যে ওনারা আলাদা করতে চান না সেটা অলরেডি ওনারা দেখাইছেন। ওনারা বিচার বিভাগের সচিবালয় অধ্যাদেশকে বাতিল করে দিয়েছেন, কি বলে বিচারক নিয়োগের যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সেটার অধ্যাদেশকেও বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে এখন বিচারককে ওনারা নিয়োগ দেবেন। তাহলে ওনাদের হাতে তো ধরেন আওয়ামী লীগ কী কী করছে এটা তো ধরেন লিস্ট করলে অনেক বড়, ওটার মধ্যে আমি যেতে চাই না, কিন্তু ওনাদের হাতে তো অন্তত 2টা কেস আছে। সেটা হচ্ছে যে রুবেল ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে কেএম হাসানের যে ইস্যুটা, কেএম হাসানের ইস্যুটা আসছিল কিন্তু তখনও বিএনপির কাছে 2/3 মেজরিটি ছিল। 14 সংশোধনী, বয়স 2 বছর বাড়ানো হলো যাতে করে কেএম হাসান 2006 সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হন। এর মধ্যে ওনারা কিন্তু আর একটা ঘটনা ঘটাইছিল যেটা আমাদের আলাপে কম আসে, সেটা হচ্ছে মাহমুদ হাসান ফয়েজি কিংবা হাসান মাহমুদ ফয়েজি কিংবা ফয়সাল মাহমুদ ফয়েজি নামে একজন বিচারপতির কথা আপনি মনে করে দেখেন। সম্ভবত উনি বর্তমান কোনো একজন মন্ত্রীর, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াও যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সম্ভবত উনি ভাগ্নে। উনি কিন্তু জাল সনদ দিয়ে নিয়োগ নিয়েছিলেন, এটা নিয়ে আন্দোলন হয়েছে, বার অ্যাসোসিয়েশন ওনার কোর্ট বয়কট করেছে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়ে মানে 111 গভর্নমেন্টের সময় গিয়ে ওনার চাকরি চলে যায় এবং পরবর্তীতে উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সম্ভবত এখনও আছেন। তো বিএনপির তো এই ইতিহাস আছে। ইভেন বিচার বিভাগের স্বাধীনতার যে প্রশ্ন, মাজদার হোসেন মামলার পরে আমাদের এই যে সদ্য সাবেক যে প্রধান বিচারপতি, ওনার বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ, উনি সম্ভবত তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনাকে আমি যতদূর জানি কেউ একজন দাবি করে, সেদিন খালেদ মহিউদ্দিন দাবি করতেছিলেন, সম্ভবত উনি যেহেতু দাবি করছেন নিশ্চয়ই এটার পেছনে যুক্তি আছে, যেহেতু এটা অনেক ভেতরের ব্যাপার। খালেদা জিয়া নিজে নাকি ওনাকে ফোন দিয়ে বলেছিলেন যে এটা আমরা গেলে করব, বিচার বিভাগের স্বাধীনতার এই প্রশ্নটা আমরা করব। কিন্তু 2001-06 উল্টোটা ঘটেছে, কিন্তু ওই যে এই ফয়েজি নামের ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার কেএম হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে। তার মানে এখানে কিন্তু একটা জটিলতা ঘোট পাকানো হচ্ছে। আমি জাস্ট একটা কথা বলে এটা শেষ করি, আমি যেটা দেখতে পাচ্ছি আমি এটা ব্যাখ্যা করতে পারবো, এত সময় তো আর এখানে পাবো না। আমি দেখতে পাচ্ছি পুরনো যেহেতু 2/3 মেজরিটি আছে, এটা দিয়ে করা সম্ভব। কি হচ্ছে,
ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, বিচার বিভাগের ক্ষমতা কাট অফ করা, স্থানীয় সরকারকে নিজের ইয়েতে এই পুলিশ কমিশন করতে না দেওয়া, এরকম সকল কিছু দিয়ে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, যাতে করে কিছুদিন পরে ক্ষমতা কুক্ষিগত করা যায়। কেন্দ্রীভূতর পরে কিন্তু কুক্ষিগত, কেন্দ্রীভূত ক্ষমতা না থাকলে কুক্ষিগত করা যায় না, আরেক জায়গা থেকে আমি টেনে ধরবো। তো দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কমিশন করতে না দেওয়া, মানবাধিকার কমিশন করতে না দেওয়া, গুম অধ্যাদেশ করতে না দেওয়া, পুলিশকে আগের জায়গায় রাখা, এই সব কিছু মিলে জুলুম এবং নির্যাতনের যে অ্যাপারেটাসগুলো, এইগুলোকে লাইভ রাখা হচ্ছে আগের মতো করে। এবং তৃতীয়ত ব্যাংক রেজুলেশন একটাকে যদি আপনি মিলান, কিংবা ধরেন আপনার এই যে যেভাবে দলীয়করণ হচ্ছে, এগুলোকে যদি আপনি মিলান, তাহলে আপনি দেখতে পাবেন যে লুটপাটের বন্দোবস্ত সম্ভবত করা হচ্ছে। তার মানে পুরনো মডেল কিন্তু 2/3 মেজরিটির পুরনো মডেলের টিংটাং ঘন্টা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখন থেকে এটাকে ধরেন মনে করেন যে ওই বলতে থাকতে হবে আর কি, এছাড়া তারা আপাতত কিছু করার নেই। ঘন্টার আওয়াজ সম্পর্কে নিশ্চয়ই সৈয়দ এজাজ কবির বলবেন যে 2/3 মেজরিটি নিয়ে আবার পুরনো পদ্ধতি বাস্তবায়নের একটা প্রক্রিয়া সরকার শুরু করেছে। আমি ওই দিন একটা টক শোতে বলে আসছিলাম, আজকে আবার বলি যে তত্ত্বাবধায়ক সরকারে যে ছিলেন আমাদের আসিফ নজরুল সাহেব, উনি একটা টক শোতে বা ওনার ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমি আগে অনেক সমালোচনা করতাম, আমি সরকারের ঢোকার পর আমি বুঝেছি সমালোচনা করা অনেক সহজ, আমি এখন আর আগের মতো সমালোচনা করব না, কারণ আমি জানি ভিতরে কিভাবে কাজ হয়। তো আসলে সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু যেই সমালোচনাটা হচ্ছে বা আমার ভাই করলেন, আমি বলবো না অযৌক্তিক, ওনারা টুংটাং আওয়াজ শুনতেই পারেন। এখন ব্যাংক রেজুলেশন যে কারণে করা হয়েছে, এটার পিছিয়ে অনেক ইকোনমিক পলিসি থাকতে পারে। ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটা গভর্নমেন্টের একটা পলিসি অনুযায়ী কীভাবে রিভাইভ করবেন, সেই কারণে এটা হতে পারে। এটা সরকারের ভিতরে কি পলিসি নিয়েছেন ওনারা, সেটা ওনারা ভালো জানেন। এটা আলটিমেটলি কীভাবে বহিঃপ্রকাশ পায়, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন বহিঃপ্রকাশটা যেন সঠিকভাবে পায়, আমি একটু বলে নিই, বহিঃপ্রকাশটা যেন সঠিকভাবে পায়, সেটার জন্য বিরোধী দলেরও একটা দায়িত্ব আছে। কথায় কথায় আওয়ামী লীগের মতো ওয়াকআউট আর রাজপথে আন্দোলন করলে হবে না, এখানেও মেধাভিত্তিকভাবেই সরকারকে বুদ্ধিদীপ্ততার সাথেই আটকাতে হবে। তারপরে ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা যেটা আসলো, আমি মানি, কিন্তু 91তেও বিচারপতি করেছেন, 96তেও বিচারপতির অধীনে কেয়ারটেকার গভর্নমেন্টের, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট বিচারপতির অধীনে ইলেকশন করেছেন, 2000-এও একই হয়েছে। সমস্যাটা লাগলো কোথায়? KM হাসান সাহেবকে নিয়ে 2006, ওটার থেকেই তো শুরু মেনলি, কারণ ওই একটা উসিলা পেল যে বয়স বাড়ানো হলো, বয়স বাড়ালে KM হাসান সাহেব আসতে পারবে। তারপরে KM হাসান সাহেব উনি কিন্তু বললেন যে উনি ওনার অপারগতা প্রকাশ করলেন। মিথ্যা না, অভিযোগ মিথ্যা না, কিন্তু এখন ওই সময় আসলে বয়স বাড়ানো হয়তো বা দেয়ার ওয়াজ এ স্ট্র্যাটেজিক মিস্টেক, বাট বয়স বাড়ানোর একটা যথাযথ কারণ ছিল, সেটা যেই কারণেই থাকুক। এখন KM হাসান সাহেব অপারগতা প্রকাশ করলেন, তারপরে কে হবেন কেউ জানে না, তারপরে জগা খিচুড়ি দিয়ে সংবিধান বহির্ভূত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, যেটাকে আমরা 1/11 সরকার বলতে পারি। ঠিক আছে, তো এই 1/11 সরকারের ভিতরের কালো বিড়ালের অনেক কথাবার্তা এখন আমরা শুনতে পাচ্ছি, কোথায় কীভাবে হয়েছিল না হয়েছিল, তাই না? সো আবার প্রণব মুখার্জি একটা বই লিখেই গিয়েছেন। সো আসলে এটা দীর্ঘ কনস্পিরেসির একটা ইয়ে ছিল, ছক ছিল। একা ওই বয়স বাড়ানোর একটা উসিলা দিয়ে বললে হবে না, এই কনস্পিরেসিটা লং রানই চলছিল, এটা আমার ইয়ে। আর বিচারপতিদের বেলায় আরেকটা ব্যাপার হলো যে এখন এত কিছুর পরে জাজমেন্টের আলোকে হোক এবং বিভিন্ন কায়দায় হোক, বিচারপতিরা কিন্তু বলছেন যে আমাদেরকে বাইরে রাখো, আমরা এর মধ্যে থাকতে চাই না। সো আপনার ঐক্যমত কমিশনে কি কথা হলো না হলো, সেটার চেয়ে বড় বিষয় হলো বিচারপতিরা এখানে আসতে চায় কিনা। ওনারা কিন্তু এই জায়গাটাতে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তার উপরে ধরেন বিচারপতিদের কথা যদি বলি, আমরা তো সিনহা সাহেবকে দেখেছি না কিভাবে মানে সিটিং চিফ জাস্টিসকে আপনার চলে যেতে হলো, তাই না? সো এখন ওইগুলা দেখে এখন যেভাবে আপনার বিল সংশোধন আনা হয়নি, ব্যাংকিং রেজুলেশন, এগুলো দেখে একটা অনুমান করতে পারেন বিরোধী দল করেন, ওটাই আপনাদের কাজ। সেই অনুমানের ভিত্তিতে আপনারা রাজনীতি করবেন, পার্লামেন্টের কথা বলবেন, কিন্তু দেশে কোনো অরাজকতা সৃষ্টি যেন না হয়, এটাই হচ্ছে আমাদের সবার আহ্বান। আর আপনার এই আন্দোলনের কথা যদি বলি, সেই ক্ষেত্রে হলো যে এই আপনার এই বিল পাস নেওয়া না নেওয়া, সামনে কি করবে কি করবে না, এটা পার্লামেন্টে আপনারা প্রেশার দিতে পারছেন না, আর্গিউ করতে পারছেন না, বুদ্ধিদীপ্ত আলাপ আলোচনা করতে পারছেন না, আপনারা কোনো রেজলিউশন দিতে পারছেন না।
আমি আরেকটা এটাতে যাওয়ার আগে আমি তারা তো বলি, অভিযোগ করছে যে সময় দেওয়া হচ্ছে না তাদেরকে। না না সময় দেওয়া 2 হচ্ছে মিনিট না, সময় দেওয়া হচ্ছে। প্রসিজিওরের অধীনে তো আসতে হবে। পার্লামেন্টে সবসময় যেভাবে প্রবলেম হয়েছে কি 17 বছর আপনি পার্লামেন্ট দেখেছেন একভাবে, হ্যাঁ ওই পার্লামেন্টে দেখে তো হবে না। আপনি এখন পার্লামেন্টের প্রসিজিওর পড়েন, ইট ইজ রিয়েলি ভেরি কমপ্লিকেটেড টু বি অনেস্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি পড়েছিলাম অনেক আগে। সো প্রসিজিওর অনুযায়ী আসতে হবে এবং সেই অনুযায়ী আসবে। তারপরে আপনাদের কমিটি থাকবে, কমিটিতে আলাপ আলোচনা করবেন। অনেক পয়েন্টস আছে যেখানে আপনারা কথা বলতে পারেন। সেই জায়গাটায় এখন আমার মনে হয় বিরোধী দল পরিপক্ক হয়ে উঠতে পারেনি। ওনারা একটু পড়াশোনা করে, আমার ধারণা নেক্সট সেশনে ইউ উইল সি এ ডিফারেন্ট ফেজ, কারণ ওনারা পড়াশোনা করে যাবেন। আর বিচারপতি নিয়োগ, কেয়ারটেকার গভর্নমেন্টে কে হবেন, আমি মনে করি যে হ্যাঁ যে কেউ হতে পারে, সরকার যাকে ভালো মনে করে। কিন্তু কথাটা প্রবলেমটা হচ্ছে কি যে আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে, আমি এটা আগেও বলেছি, পেশাদারিত্বের সাথে যদি আমরা পালন করি, কে আসলে কোন আইডিওলজিতে আমরা বিলং করি দ্যাট ডাজন্ট ম্যাটার, পেশাদারিত্বের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে যদি আমি আমার দায়িত্বটা পালন করে আসি, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। আমাদের স্বল্পতাটা হচ্ছে সেই জায়গাটাতে, আমরা যেখানেই যাই দায়িত্বটা ভুলে গিয়ে আমরা কানাবাজি করি অথবা নিজের স্বার্থটা দেখি। সেই জায়গা থেকেই কিন্তু আসলে আমাদের এই প্রশ্নগুলো উত্থাপিত হয়। আর আন্দোলনের কথাটার জায়গাটা যেটা বলছি, যে আন্দোলনের আলোচনায় আসছি, তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ফরিদুল হক, একটু আপনার কাছে আন্দোলনের কথা বলছিলেন এজাজ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আজকে 11 দলীয় জোট রাজপথে আন্দোলন শুরু করেছে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। আমরা এর আগে আন্দোলন দেখেছি যেটি সংসদে হয়নি, দাবি আদায় করা যায়নি। বিএনপি 17 বছর আন্দোলন করেছে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে সংবিধানের প্রতি বিশেষ আনুগত্য, সেটি আসলে কমানো যায়নি। এবার আপনারা পারবেন? না, পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে। এখন তো আর ওই পরিস্থিতি নেই, এখন আর আওয়ামী লীগও নেই। তো ওই একই ধারণা নিয়ে যদি সরকারি দল বসে থাকে, তাহলে তো তাদেরও নিজেদেরকে রিভাইজ করা দরকার, যে ওটাতে আসলে হবে না। কেন? কারণ হচ্ছে যে গণরায় যেটা আছে জুলাই সনদের পক্ষে, এই গণরায় অলরেডি বহু জায়গাতে সরকার মানে কি বলবো, যে ভায়োলেট করছে। আমি এটাকে ভায়োলেট শব্দটা বলতেছি ইচ্ছা করে, মানে জনগণের রায়কে আপনি অপোজ করছেন। ধরেন এই যে আপনি জুলাই সনদ, ওনারা অন্য কিছু বলেন না, দেখবেন যে বলবে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদের দফা 52, দফা 62, দফা 69, 3টা দফা। দফা 52-তে সুপ্রিম কোর্ট সচিবালয়, দফা 62-তে তথ্য অধিকার, দফা 69-এ হচ্ছে পুলিশ কমিশন। একটা ওনারা মানে নেই, কিন্তু 3টাতে ওনাদের নোট অফ ডিসেন্ট নাই। খেয়াল করেন, আমরা মানবো নোট অফ ডিসেন্ট সহ দাড়ি কমা, এটা বলে না সবসময়, একটা ওনারা মানেন নেই, অলরেডি ওনারা বাতিল করে দিচ্ছেন। সংবিধান সংস্কার প্রশ্নে আসেন, সংবিধান সংস্কার পরিষদের শপথই ওনারা নেন নাই, গণভোটকে বাতিল করে দিচ্ছেন। এখন আপনি কিসের উপরে বেসিস করে, কারণ এটা মর্নিং শোজ দ্য ডে, আপনি তো অলরেডি মানে এখানে আমাদের সংস্কারের তো 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে অধ্যাদেশগুলো আর একটা পার্ট হচ্ছে সংবিধান। অধ্যাদেশগুলো ধরেন যেই অধ্যাদেশগুলো রাখলে তাদের ক্ষমতা সংহত হয়, সেগুলোকে রাখছে। আবার শেষ মুহূর্তে যায় অধ্যাদেশের ভেতরে পরিবর্তন এনে, ইভেন বিশেষ কমিটির বাইরে গিয়ে 1 ঘন্টা আগে পরিবর্তন করে, এর জন্য বিরোধী দল ওয়ার্কআউটও করতে বাধ্য হয়েছে, করে আইন পাশ করা হয়েছে। এবং যেই অধ্যাদেশগুলো পরিবর্তন করলে কিংবা আইন পরিবর্তন করলে, আইন তৈরি করলে ব্যাংক রেজুলেশনের মতো লুটপাটের বন্দোবস্তটা নতুন করে করা যায়, সেগুলো করা হচ্ছে। আবার যেগুলো করলে ক্ষমতা সুসংহত হয়, সেগুলো আবার ধরেন বাতিল করা হচ্ছে। যেমন এই যে মানবাধিকার কমিশনের পুলিশের ক্ষমতাটা আগের জায়গায় ফেরত দেওয়া হচ্ছে। পুলিশ হচ্ছে সকল পুলিশের সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোই তো মানবাধিকার হরণ করছে আমাদের গত 15 বছরে কিংবা এর আগে থেকে। তাদের কাছে আপনি ক্ষমতাটা রেখে দিলেন, তাহলে পরিবর্তন কোথায় হচ্ছে? স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে চাপ দেওয়া হয়েছে যে প্রশাসক নিয়োগ করা যাবে না, নির্বাচন দেন। এখন তারা প্রশাসক নিয়োগ করতেছে নির্বাচনের একদম দারুণ পরিবেশ থাকা সত্ত্বেও, এবং এটাকে স্থায়ী করার একটা প্রচেষ্টা, এবং তাদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতাটা রাখা হচ্ছে। তো তার মানে হচ্ছে যে ওই যে আমি আগে যেটা বললাম, যে মর্নিং শোজ দ্য ডে, এই মোটা দাগে এখন পর্যন্ত যতটুকু করেছে ওই 3টা জিনিস: ক্ষমতা কুক্ষিগত করা কিংবা কেন্দ্রীভূত করা, এবং জুলুম নির্যাতনের পথ চালু রাখা, এবং হচ্ছে যে এই কি বলে লুটপাট। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ ইজাজ ভাই বলছেন, যদি অরাজকতা করে তাহলে তো এটা করবো। অরাজকতা শব্দকে ব্যবহার করে পরবর্তীতে জুলুম নির্যাতন হয়তো বা আসতে পারে কিনা সেটি দেখা যাবে। তার আগে সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাজপথে আন্দোলনেরই মধ্যে শুরু হয়েছে, সরকার গঠিত হলো মাত্র 2 মাসও হয়নি। আসলে সমাধান কি সংসদে না রাজপথে হওয়ার, কোন দিকে যাচ্ছে?
রাজপথে জনগণ আন্দোলন করবে আর কি। আপনারা যারা সংসদে আছেন, সংসদের মধ্যেই আপাতত সমস্যার সমাধান করা দরকার। মাথায় রাখতে হবে, বিএনপি তো হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। আপনি যদি ওই বিএনপিকে আওয়ামী লীগ স্টাইলে ফেলতে চান, তাহলে একটা বুঝতে হবে যে 24, 18, 14 এই তিনটা নির্বাচনে যারা নির্বাচিত, যে স্টাইলে নির্বাচিত হয়ে আসা সরকার, তাকে ফেলে দেওয়া খুব সহজ ছিল। আর এইভাবে ইয়া করা দরকার। তার চেয়ে অনেক মৌলিক সমস্যা জনগণের রয়েছে। এখন বাংলাদেশকে এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট একটা গোলামি চুক্তির মধ্যে বাইধে ফেলছে আর কি। আন্দোলনে হচ্ছে ওই সংস্কার নিয়ে হবে না, এই বাণিজ্য চুক্তি বাতিলের আন্দোলন করতে হবে। কারণ 9 তারিখের পর, মে মাসে 9 তারিখের মধ্যে ইচ্ছা করলে মালয়েশিয়ার মতো বাংলাদেশ এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। দেশের স্বার্থে নাকি এটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ছিল, কিন্তু এটা ডিসক্লোজ হওয়ার পর, ওপেন হওয়ার পর আমরা দেখলাম যে এটা তো দেশের স্বার্থের জন্য না, আমেরিকার স্বার্থে এটা নন ডিসক্লোজার ছিল আর কি। ফলে আন্দোলন হইলে দেশের স্বার্থে আন্দোলন করতে হবে, জনগণের স্বার্থে আন্দোলন করতে হবে, আম মানুষের স্বার্থে আন্দোলন করতে হবে। আপনারা ক্ষমতার ভাগাভাগিতে কিভাবে কতদূর যাবেন কি যাবেন না, সেটা নিয়ে হলো পরের ভাগাভাগি হবে আর কি। ফলে এই আতে আমরা মনে করি হচ্ছে যে ওটা তো আর সংসদে হবে না আর কি। ওই বাণিজ্য চুক্তি তো হচ্ছে দুই পক্ষই হচ্ছে এক জায়গায় ছিলেন আর কি। বাণিজ্য চুক্তির প্রশ্নে তারা আমরা আর মামুরা আর কি। ফলে সাধারণ জনগণকে আন্দোলনে আসতে হবে। সংসদে তো এই কথা উচ্চারিত হবে না বাণিজ্য চুক্তির ব্যাপারে, সেটা মাঠে আওয়াজ করতে হবে আর কি। শ্রম কমিশন হয় নাই, ঠিক আছে, সাধারণ কৃষক শ্রমিকের অনেক অধিকারের ব্যাপারে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে এলিট ক্লাস নিয়ে চিন্তা করছে। সাধারণ ওয়ার্কিং ক্লাস নিয়ে তাদের কোনো চিন্তাই নেই, ভাবনাই নেই, তাদের কোনো লোকের প্রপোজালই নেই। সেই রিফরমেশনটা হচ্ছে শুধুমাত্র এলিট ক্লাসের পাওয়ার পার্টি নিয়ে। ফলে সেই জায়গায় তো হচ্ছে গিয়ে কথা থাকবেই, ঠিক আছে। শ্রমিক তার ন্যূনতম মজুরি নিয়ে, মজুরি কমিশন নিয়ে কথা বলবে, এটা রাজপথই হবে, ওটা কি আর সংসদে হবে নাকি? জি, সৈয়দ এজাজ কবির, আপনার কাছ থেকে জানতে চাই, যেটির অভিযোগ তুলছিলেন যে অরাজকতা শব্দের মাধ্যমে এই অরাজকতা দমনের জন্য আবার সরকার দমন পীড়ন শুরু করবে কিনা। যে আমি অরাজকতা শব্দটা যেই কারণে তুলেছিলাম, যেটা বলতে গিয়ে আপনি আমাকে বললেন যে বিরতির পরে আসবেন, সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের কথা যদি আমাদের মনে পড়ে, শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ আর জামাত যেভাবে করেছিলেন, তখন কিন্তু আসলে বিএনপির হাতে টু থার্ড মেজরিটি ছিল না। বিএনপি যখন চাইলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট পার্লামেন্ট সংবিধানে অন্তর্ভুক্ত করবে, তখন চাইলেও পারছিল না। তখনকার তৎকালীন 91-এর সরকারে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে একটা চিঠি দেওয়া হয়েছিল যে আপনার পার্লামেন্টে আসেন, আমরা বসে আলাপ আলোচনা করে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা যে দাবি করছে এটা করি, কিন্তু ওনারা পার্লামেন্টে আসলেন না। যার কারণেই কিন্তু আপনার 15ই ফেব্রুয়ারির যে ইলেকশনটা নিয়ে, 15 ফেব্রুয়ারির ইলেকশনটা, যেটা নিয়ে এখন অনেক বিএনপিকে দোষারোপ করা হয় যে একতরফা নির্বাচন দিয়েছে। কিন্তু সেই একতরফা নির্বাচন দেওয়ার প্রধান মূলত কারণ হলো যে পার্লামেন্টের বিরোধী দলরা ছিল না, যেখানে আলাপ আলোচনা করে একমত করে তত্ত্বাবধায়ক সরকার আনা যেতে পারত। যার কারণে সেই একতরফা নির্বাচন করে টু থার্ড মেজরিটি হাতে তখনও আসলো একতরফা। তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে এনে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু ক্ষমতাটা ছেড়ে দিলেন। তখনও কিন্তু টু থার্ড মেজরিটি নিয়ে থেকে উনি কিন্তু থেকে গেলেন না, দিয়ে দিলেন ঠিক আছে ইলেকশন হোক। তারপরে কিন্তু আপনার সেই হাসিনা সরকারই আসলো। তো সেই আলোকে বলছিলাম যে অরাজকতা সৃষ্টি করে যেটা আপনি পার্লামেন্টে করতে পারেন, সেইটা মানে রাজনীতির তর্কের খাতিরে তর্ক দেখানোর জন্য, শক্তি দেখানোর জন্য, আপনার সাথে জনবল আছে দেখানোর জন্য কর্মীদের দিয়ে আপনারা অরাজকতা সৃষ্টি করবেন, সেইটা আসলে মেনে নেওয়া হবে না। আর বর্তমানে যেই আমাদের সামাজিক যে অবস্থা আছে এখন এই দীর্ঘ 17 বছর পরে, আমার মনে হয় না এটা কেউ মেনে নিবে। আপনি এটা পার্লামেন্টে সলভ করতে পারেন। এবং এখন কিন্তু সেই আগে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের দেশের বাংলাদেশের রাজনৈতিক ধারা আস্তে আস্তে অনেক বদল হয়েছে এবং আরও বদল হবে। কীরকম? আগে আমরা রাজপথের আন্দোলনটা অনেক বেশি দেখতাম, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া, এআইয়ের আমলে এবং এই বুদ্ধিদীপ্তিক আমাদের রাজনীতির ধারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং পার্লামেন্টে আপনি যে প্রাণবন্ত আলাপ আলোচনা শুনেন, এটা কিন্তু খুবই ভেরি ইন্টেলেকচুয়ালি ভেরি কি বলবো আপনার মানে ভেরি, কিন্তু আওয়ামী লীগের পতন তো বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে হয়নি আসলে, রাজপথে সেই 17 বছরের সঙ্গে কিন্তু আপনি যদি রাজনীতিটা তুলনা করেন তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু রাজনীতি না। আপনি যদি রাজনীতিটা তুলনা করতে চান 91 থেকে 96, 96 থেকে 2000, 2000 থেকে আপনি 2006-এর রাজনীতিতে আপনি ধরেন, কিন্তু 111-এর পরের থেকে আপনি যেই
আমরা যেটা দেখে আসছি এটা আসলে কোনো ধরনের কোনো রাজনীতি ছিল না। এবং কথায় কথায় যেটা বলা হয় যে আপনার এটা আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের সংবিধান, হ্যাঁ আওয়ামী লীগের সংবিধান ছিল 75 সালে বাকশাল যেটা করা হয়েছে, আওয়ামী লীগের সংবিধান ছিল যেটা এই অ্যামেন্ডমেন্ট করে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বাতিল করা হয়েছে সেটা। এবং এখন ওনারা সবাই দেখতে পাচ্ছেন যে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াসটা উনি দেখতে পাচ্ছেন, মর্নিং শোজ দ্য ডে। মেবি ওনারা জানি না কয়টার সময় ঘুম থেকে উঠেছেন, সকাল 6টায় উঠলে এক ধরনের মর্নিং, আর সকাল একটু 10টায় বেশি উঠলে আরেক দেখছেন। ধরনের মর্নিং। বাট এখন ওনারা কোন মর্নিং দেখছেন এটা আমি বুঝতে পারছি না আর কি। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।